জ্বালানি তেল সংকটে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানে ব্যাহত হচ্ছে উৎপাদন ও সরবরাহ। পাশাপাশি লোডশেডিং বেড়ে যাওয়ায় বিকল্প ব্যবস্থাপনায়ও সচল রাখা যাচ্ছে না কারখানা। শিল্প মালিকরা বলছেন, লক্ষ্যমাত্রা অনুযায়ী উৎপাদন না হওয়ায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জের ৭,৫০০ প্রতিষ্ঠান ব্যাপক লোকসানের শঙ্কায়। জ্বালানি সংকটের মাঝে গত কয়েকদিন ধরে সাভার আশুলিয়া অঞ্চলে বেড়েছে লোডশেডিং। দিনে কমপক্ষে ৭ থেকে ৮ বার আসা যাওয়া করছে বিদ্যুৎ। এতে শিল্প কারখানায় কমে গেছে উৎপাদন। এখন কারেন্ট যায় ৭-৮ বার, এই কারণে আমরা কাজ করতে পারতেছি না। এই যে কারেন্ট চলে গেছে ৫-৭ মিনিট ধরে আমরা কাজ করতেছি না। জেনারেটর বারবার চালু করা লাগে এবং বিদ্যুৎটা সময় মতো না পাওয়ার কারণে আমাদের উৎপাদনটা সময় মতো আমরা করতে পারতেছি না। গাজীপুরের কারখানাগুলোতেও ৩০ থেকে ৩৫% কমেছে উৎপাদন। জেলা পল্লী বিদ্যুৎ সমিতি জানায়, সরবরাহ ঘাটতির কারণে এলাকাটিতে গড়ে ৩০% লোডশেডিং করতে হচ্ছে। কারখানা কর্তৃপক্ষ বলছে, দিনে গড়ে ৬ থেকে ৭ বার লোডশেডিংয়ের কারণে উৎপাদন অব্যাহত রাখা কঠিন হয়ে পড়েছে। অনেক শিল্প প্রতিষ্ঠানে জ্বালানি সংকটের কারণে চালানো যাচ্ছে না জেনারেটরও। সময় মতো আমরা শিপমেন্ট না করতে পারি, সেক্ষেত্রে আমাদের ওয়ার্কারের বেতন বোনাস দেওয়া আমাদের জন্য খুব মুশকিল হয়ে যাবে এবং আমাদের দেশ থেকে আমরা বায়ার হারাবো। জ্বালানি খাতের সংকটের কারণে পরিবহন খরচ ও বিভিন্ন খাতে আমাদের খরচ বেড়ে গেছে, বায়ার সেই তুলনায় প্রাইস দিচ্ছে না। সো এই সংকটগুলো মোকাবেলা আমরা যদি মনে করি যে আমাদের প্রতিষ্ঠান চলবে আর প্রতিষ্ঠান বন্ধ হবে না, তাহলে আমাদের অবশ্যই শিল্পের প্রায়োরিটি বেসিসে জ্বালানি ব্যবস্থা করতে হবে। চ্যালেঞ্জের মুখে নারায়ণগঞ্জের নিট ও রপ্তানিমুখী শিল্প। জ্বালানি সংকটে মালামাল আনা নেয়া ও সময়মতো পণ্য সরবরাহে বিপাকে পড়েছেন মালিকপক্ষ। বড় ধরনের ধস নামার শঙ্কায় সরকারকে বিকল্প ব্যবস্থা নেওয়ার তাগিদ তাদের। বিদ্যুতের সমস্যা হচ্ছে, পাশাপাশি আমরা ডিজেল পাচ্ছি না ঠিকমতো, যে আমরা মালগুলো যে আপনার ডেলিভারি দিব সেটাও আমরা পাচ্ছি না। এখন থেকে আমাদেরকে এটা নিশ্চিত করতে হবে যে অল্টারনেটিভ সোর্সিং কি, আর লোকালি যাতে কেউ সিন্ডিকেশনের মাধ্যমে এটাকে একটা কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেই ব্যাপারটা সরকারের দেখার দরকার আছে। গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জে রপ্তানিমুখী তৈরি পোশাক ও নিট সহ ৭,৫০০-এর বেশি কারখানা রয়েছে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের স্বার্থে বিরোধী দলের সাথে যে কোনো আলোচনায় প্রস্তুত সরকার। বুধবার সংসদে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে জ্বালানি সংকট নিয়ে আলোচনা হয় জাতীয় সংসদে। এ সময় সর্বদলীয় কমিটি গঠনের পরামর্শ দেয় বিরোধী দল, আর জাতীয় ঐক্যের ডাক দেন স্বরাষ্ট্র ও জ্বালানি মন্ত্রী। জ্বালানি সংকট মোকাবেলায় বুধবার জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয় সংসদে। বক্তব্য রাখেন সরকার ও বিরোধী দলীয় এমপিরা। স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি সংকটের কথা স্বীকার করে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। এছাড়া জাতীয় ঐক্যের ডাক দেন জ্বালানি মন্ত্রী। সংকটকে কৃত্রিম বলেও অভিযোগ ইকবাল হাসান মাহমুদ টুকুর। ধন্যবাদ জানাই মাননীয় বিরোধী দলীয় নেতাকে যে আপনি আলাপ আলোচনা করতে চেয়েছেন সরকারি দল বিরোধী দল মিলে, যদি কোনো রকমের সংকট হয়, এবং সেই ক্ষেত্রে জাতীয় ভিত্তিতে জাতীয় ইস্যুতে সবসময় আমরা এক থাকবো। কোথাও কালোবাজারি হচ্ছে, কোথাও মজুদ হচ্ছে, কোথাও ধরা পড়ছে, কোথাও পাচার করার বিষয়ে কথা উঠেছে। এটা আর্টিফিশিয়াল লাইন, এখন এটাকে ষড়যন্ত্র হতে পারে। আমরা একসাথে জনমত সৃষ্টি করি, যেন এরকম অসৎ উদ্দেশ্য নিয়ে জনগণের টাকা দিয়ে আমরা বিলিয়ন ডলারের তেল নিয়ে আসছি, এই তেল দিয়ে অসাধু ব্যবসা করার জন্য নয়। কৃত্রিম সংকটকে পুঁজি করে যারা ভোগান্তি তৈরি করেছেন তাদের বিচারের আওতায় আনার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। সমস্যা সমাধানে সর্বদলীয় কমিটি গঠনের পরামর্শও দেন। আমরা কি তাদের প্রতি একটু দুঃখ প্রকাশ করে কথা বলতে পারি যে আমরা সরি, আমাদের যে কষ্ট হয়েছে। এই সংসদ এখন থেকে বা সরকার এখন থেকে চেষ্টা করবে এই কষ্ট যাতে না হয়। মতলববাজ যেই হোক তাকে যেন ছেড়ে দেওয়া না হয়। সবশেষে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বিরোধী নেতার প্রস্তাবে সাড়া দিয়ে তিনি জানান, জনগণের স্বার্থে যে কোনো সমস্যা নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত আছে সরকার। দেশের মানুষের স্বার্থের ব্যাপারে কেউ কোনো প্রস্তাবনা দেন, আলোচনা করতে চান, পরামর্শ দেন, সুপারিশ দেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল সময় প্রস্তুত সেই বিষয়ে আলোচনা করার। তবে বিরোধী দলকে আলোচনার বিষয়ে বাস্তবসম্মত প্রস্তাব দেওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। এবং বিরোধী দলের সকল। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিপ্রেক্ষিতে গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ করা হতে পারে আজ। বুধবার সচিবালয়ে একথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
এর আগে সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর পরপরই বিভিন্ন স্থানে গণপরিবহনে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ওঠে। কোথাও কোথাও যাত্রী ও শ্রমিকদের মধ্যে বাকবিতণ্ডার ঘটনাও ঘটে। পরে সরকার আশ্বাস দেয় পরিবহনে ভাড়া বাড়লেও সর্বনিম্ন হারে বাড়ানো হবে। সরকারের সিদ্ধান্ত না আসা পর্যন্ত ভাড়া না বাড়ানোর নির্দেশ দেয় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। বর্তমানে দূরপাল্লার বাস ভাড়া প্রতি কিলোমিটারে 2 টাকা 12 পয়সা। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর ভেতরে চলাচলকারী বাসের ভাড়া কিলোমিটার প্রতি 2 টাকা 42 পয়সা নির্ধারণ করেছে। চট্টগ্রামের এক্সেস রোডে ওয়াসার পাইপলাইন খননের সময় মাটি চাপা পড়ে 2 শ্রমিক নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও 2 জন। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, ঘটনার বিস্তারিত জানাবেন, আর যারা আহত হয়েছে তাদের এখন কি পরিস্থিতি? আমরা এখন ঘটনাস্থলেই আছি এবং আমার পেছনেই আপনি দেখতে পাচ্ছেন যে গত কয়েক বছর ধরেই মূলত চট্টগ্রাম ওয়াসার যে সুয়ারেজ লাইন বসানোর যে প্রকল্প সেটির কাজ চলছে এবং সেই প্রেক্ষাপটে এই অ্যাক্সেস রোড বা এর আশেপাশে অনেকগুলো এলাকাতেই মূলত সুয়ারেজের পাইপলাইন বসানো হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় এখানেও সেই একই কাজ করা হচ্ছিল। আমরা প্রত্যক্ষদর্শী 2 জনের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে এখানে নিচে পাইপলাইনের বসানোর সময় তাদের কালকে রাতে মূলত 3টার পরে সেখানে লেভেলিংয়ের কাজ চলছিল এবং সে সময় মূলত 4 জন শ্রমিক তারা নিচে ছিলেন এবং যখন নিচেই তারা এই কাজটি করছিলেন হঠাৎ করেই দুপাশ থেকে মাটি ধসে তাদের উপর পড়ে এবং তাৎক্ষণিকভাবে এখানে অন্যান্য শ্রমিকরা এবং এই যে প্রতিষ্ঠানটি তারা কাজ করছিলেন তারা উদ্ধারের চেষ্টা চালায় এবং শেষ পর্যন্ত মাটির নিচে থেকে 4 জনকে বের করে নিয়ে এসে প্রথমে এখানকার স্থানীয় মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এরপরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরে রাকিব এবং তুষার নামে 2 শ্রমিককে চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং সেখানে আরও 2 জন তারা আহত অবস্থায় এখন ভর্তি আছেন ক্যাজুয়ালিটি বিভাগে, সাগর এবং এরশাদ। এবং তবে তাদের শারীরিক অবস্থাও খুব একটা ভালো নয় বলে আমরা এখান থেকে চিকিৎসকের বরাতে জানতে পেরেছি। তো সামগ্রিকভাবে এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজ এবং এই সমস্ত কাজের নিরাপত্তা বিধান নিয়ে এখন একটি প্রশ্ন তৈরি হয়েছে। যদিও আমরা এখানে এখন আসার পরে এখনো পর্যন্ত দায়িত্বশীল কাউকে এখানে এখনো পাইনি, তবে আমরা যেটি ধারণা করছি যে হয়তো এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে যে চট্টগ্রাম ওয়াসা এবং যে আইনানুগ ব্যবস্থাপনাগুলো নেওয়া উচিত সেটি নেবেন এবং মূলত এই কাজটি যারা ঠিকাদারি প্রতিষ্ঠান চীনের প্রতিষ্ঠান সিনোহাইড্রো তারা মূলত এই কাজটি করছে এবং চট্টগ্রাম শহরের 2টি পোর্শনে মূলত এই কাজটি হচ্ছে। অর্থাৎ এখন প্রথম অংশের কাজ চলছে, বিশেষ করে চট্টগ্রামের এই হালিশহর থানা এলাকাতেই মূলত মূল কাজটি হচ্ছে। এর বাইরে কোতোয়ালি থানার কিছু অংশে, ডাবলমুরিং থানার কিছু অংশ এই কাজটি চলছে। তো এই প্রেক্ষাপটে এখন আছেন এখানে এবং তারাও তাদের এই সহকর্মীদেরকে হারিয়ে কিছুটা বলা যায় যে কি করণীয় সেটি বুঝে উঠতে পারছেন না এবং আজকের দিনের যে কাজ সেটি এখন বন্ধ আছে এই মুহূর্তে এবং সামগ্রিক পরিস্থিতি এখন আমরা পুলিশের সাথে কথা বলেছিলাম। পুলিশ বলছে যে তারা পরবর্তী যে আইনানুগ ব্যবস্থা এবং বিশেষ করে মরদেহের পোস্টমর্টেম এবং এর পরবর্তী যে তাদেরকে মরদেহ হস্তান্তর সহ পরবর্তী যে আইনানুগ ব্যবস্থাপনা বা কেন এই ঘটনাটি ঘটলো সেই বিষয়টিও তারা খতিয়ে দেখবেন। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী অনুপম শীল। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলার 10 বছর পর এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে তাকে ঢাকা কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনা জানাজানি হয় বুধবার। গ্রেপ্তার হাফিজুর রহমান সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার। তাকে বিকেলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল হকের আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করেন পিবিআই কর্মকর্তা তারিকুল ইসলাম। পরে 3 দিন মঞ্জুর করে আদালত। গেল 6 এপ্রিল আলোচিত এই মামলার 7ম তদন্ত কর্মকর্তা 3 সন্দেহভাজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ও সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা ক্রস ম্যাচ করার জন্য আদালতের অনুমতি চেয়েছিলেন। আমার মেয়ের যেমনি হত্যা করছে আমিও চাই মেয়ের যে আমার মেয়ের এমনি করছে তারও তো ফাঁসি চাই। আমরা খুব খুশি। আসামি 11 বছর পর দেখলাম, কাঠগড়ার দেখলাম, 7 দিনের রিমান্ড চাইলো। আমিও বিচার চাই, দেশবাসী ওইটার জন্য বিচার চাই। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সব ধরনের টেস্টের ব্যবস্থা থাকলেও বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের পাঠাচ্ছেন খোদ চিকিৎসকেরাই।
দিচ্ছেন ছাড়ের নানা প্রলোভনও। এতে প্রায় 5 গুণ পর্যন্ত বাড়তি খরচের পাশাপাশি পড়তে হচ্ছে ভোগান্তিতে। এই ধরনের কর্মকাণ্ডকে নৈতিকতা পরিপন্থী হিসেবে দেখছেন চিকিৎসক নেতারা। চাঁপাইনবাবগঞ্জের নাচল থেকে বড় বোনকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছেন আরিফ ইসলাম, কিন্তু টেস্ট করাতে ছুটতে হচ্ছে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে। টাকা কম নেবে বলছে আমাকে আল্ট্রাসাউন্ড করার জন্য, একটাই বাইরে পরীক্ষা করার জন্য আমাকে পাঠিয়েছে। চিকিৎসকরা প্রেসক্রিপশনে লিখে দিচ্ছেন নির্দিষ্ট কিছু ডায়াগনস্টিক সেন্টারের নাম, দেয়া হচ্ছে নানা ধরনের ছাড়ের প্রলোভনও। একই অভিযোগ আরও অনেক রোগীর। সরকারি হাসপাতালে 300 টাকা খরচ হলেও একই পরীক্ষার জন্য বাইরে গুনতে হচ্ছে 1400 টাকা পর্যন্ত। পরীক্ষা করতে বলেছে আপনার আউটডোরে সব রিপোর্ট দিয়েছে করতে, ওখানে রিপোর্ট কিছু করা হয়েছে। এখন আল্ট্রাসাউন্ড করতে বলেছে আপনার ঘোষপাড়া। ডক্টর পরামর্শ দিয়েছে ভালো কোনো জায়গা থেকে টেস্টটা করায় নিয়ে আসার জন্য, বাইরে ভালো কোনো জায়গা থেকে। চিকিৎসক নেতারা বলছেন এ ধরনের প্রলোভন বা চাপ দেয়া পেশাগত নৈতিকতার পরিপন্থী। যারা লিখে দেয় তারা অবশ্যই এটা নৈতিক কাজ করেন না বা নীতি বিরুদ্ধ একটা কাজ করেন, এবং এটা এই ধরনের কাজ যারা করেন তারা আসলে সমস্ত চিকিৎসক সমাজেরই জন্য একটা বদনাম বয়ে আনে। তো হাসপাতালে পরীক্ষা নিরীক্ষাগুলো হচ্ছে, এর মানও ভালো এবং বাইরের তুলনায় প্রায় 8 ভাগের 1 ভাগ খরচ এখানে। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হাসপাতাল পরিচালক, তবে মুখপাত্র জানান হাসপাতালে সব ধরনের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা রয়েছে। যে রুটিন টেস্টগুলো রয়েছে, এমআরআই, সিটি স্ক্যান, এক্স-রে, আল্ট্রাসাউন্ড ইত্যাদি এবং ব্লাড কালচার বা এই ধরনের পরীক্ষাগুলো সবই কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিনিয়ত আমরা অনেক স্বল্প মূল্যে এই সেবাগুলো প্রদান করে যাচ্ছি। হাসপাতালটিতে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন গড়ে প্রায় 3000 রোগী। মোস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। শেরপুরের 3টি মসজিদে বকেয়া বিদ্যুৎ বিল 18,60,000 টাকা। এর মধ্যে শুধু নালিতাবাড়ি মডেল মসজিদের বিল 8 লাখ টাকার বেশি। সরকারি বরাদ্দ না থাকায় বিল পরিশোধ করতে পারছে না ইসলামিক ফাউন্ডেশন। বকেয়া বিল আদায় করতে না পেরে সংকটে বিদ্যুৎ বিভাগ। সরকারি অর্থায়নে শেরপুর সদর ও নালিতাবাড়িতে এবং শ্রীবর্দীতে মডেল মসজিদ নির্মাণ করে ধর্ম মন্ত্রণালয়। আধুনিক এসব মসজিদে রয়েছে একাধিক নামাজের কক্ষ, দামি ঝাড়বাতি, শত শত লাইট, ফ্যান ও এসি। এতে মাসে 30 থেকে 40,000 টাকা করে বিদ্যুৎ বিল আসে। সব মিলিয়ে 3 মসজিদে প্রায় 18,60,000 টাকা বকেয়া পড়েছে। মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানে ইসলামিক ফাউন্ডেশন বহন করলেও বিদ্যুৎ বিল, পরিচ্ছন্নতা ও অন্যান্য খরচ দানের অর্থে মেটানোর বিধান রয়েছে। এটা সরকারের আন্ডারে গেছে, সরকার এই এটার কারেন্ট যা আছে যাবতীয় যা আছে উনি বহন করবে। আমরা তো সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তাহলে 30 থেকে 35,000 টাকা বিল আমরা কিভাবে দেব? আমরা 2 চাই না যদি দেই জাম্মা করে যা বলতে হলে এটা নিজে করে টিসু মিসু এটা কিনন লাগে, তার জন্য আমরা একটা দান বাক্স বানিয়ে দিচ্ছি, কিন্তু মসজিদের টাকা তো করে দেওয়া সম্ভব না। সম্প্রতি বিল পরিশোধ না করায় নালিতাবাড়ি মডেল মসজিদের সংযোগ বিচ্ছিন্ন করে বিদ্যুৎ বিভাগ। পরে প্রশাসনের অনুরোধে প্রিপেইড মিটারে সংযোগ দিয়ে লাইন চালু করা হয়। 3টারই বিদ্যুৎ বিল বকেয়া আছে, তার মধ্যে প্রায় সদর উপজেলায় প্রায় 8.5 লাখ টাকার কাছাকাছি, এবং শ্রীবর্দী মডেল মসজিদে হচ্ছে প্রায় 2.5 লাখ টাকার কাছাকাছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পত্র প্রদান করতেছি, মৌখিকভাবে জানাচ্ছি যে বিদ্যুৎ বিল বকেয়া আছে, বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে। টাকা না থাকায় বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারছে না ইসলামী ফাউন্ডেশনের স্থানীয় কর্মকর্তারা। মানুষ যে এই মসজিদে দান করবে, কোনো ডোনেশন দেবে, সেই সুযোগটা আমরা খুব একটা পাচ্ছি না। এই কারণে আমাদের শুধু নালিতাবাড়ি বা আমার শেরপুরে এই সমস্যাটা তৈরি হয়নি, সারা বাংলাদেশেই এই সমস্যাটা হচ্ছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বলছে দেশের 3 শতাধিক মডেল মসজিদে প্রায় 14 কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।